হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই MKR। আজকের ভিডিওতে আমরা 10+2 লেভেল ভোকেশনাল ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেব সিলেবাস সম্পর্কে। আমাদের মোট 6টি ইউনিট আছে। তার মধ্যে শেষের যে ইউনিট 6, এই ইউনিট 6 থেকে প্রজেক্টের প্রশ্ন হয়, অর্থাৎ এখানে 4টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রজেক্ট 20 নম্বর। তাহলে বাকি 80 নম্বরের প্রশ্ন হয় প্রথম 5টি ইউনিট থেকে। দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট থেকেই বেশি প্রশ্ন হয়। এই দুটি ইউনিট থেকে 25 নম্বরের করে প্রশ্ন থাকে, 25, 25, 50। বাকি 80-50 অর্থাৎ 30 নম্বরের প্রশ্ন হয় বাকি 3টি ইউনিট থেকে, ইউনিট 1, ইউনিট 4 অ্যান্ড ইউনিট 5। এই 3টি ইউনিট থেকে 10 × 30 অর্থাৎ প্রতিটি ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন, 10 × 3 = 30। আর এই দুটি ইউনিট থেকে 25 × 50 অর্থাৎ মোট 80 নম্বরের লিখিত প্রশ্নের পরীক্ষা দিতে হয় আমাদের। এখন আমরা প্রশ্নের কোন দাগে, কোন বিভাগে কত নম্বরের প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন হয় এবং সেটা কোন ইউনিট থেকে থাকে সেটা সংক্ষেপে জেনে নিই। প্রশ্ন হয় 4টি বিভাগে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এদের মধ্যে ক বিভাগ শুধুমাত্র MCQ। প্রশ্নের প্রথমেই থাকে 10টি প্রশ্ন একের দাগে। এদের মধ্যে প্রথম 3টি প্রশ্ন হয় ইউনিট 1 থেকে, 3টি প্রশ্ন ইউনিট 1 থেকে। পরের 3টি প্রশ্ন হয় ইউনিট 2 থেকে এবং শেষের 4টি প্রশ্ন হয় ইউনিট 3 থেকে। তাহলে 3, 3, 6, 4, 10 এইভাবে 10টি প্রশ্ন থাকে এবং 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান 1, 1 × 10 = 10। 80-র মধ্যে 10 হয়ে গেল, বাকি 70। বাকি 70-এর মধ্যে খ বিভাগে থাকে 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগ, অর্থাৎ 5টি দাগ থাকে এখানে। এখানে প্রশ্নগুলো হয় ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চান, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 2। 2-এর দাগে একটি প্রশ্নের উত্তর দিতে হয়, থাকে 2টি ইউনিট 1 থেকে, অর্থাৎ এখানে হলো 2 × 1 = 2। 3-এর দাগে প্রশ্ন থাকে ইউনিট 2 থেকে, পরপর সাজানো আছে। ইউনিট 2 থেকে এখানে 4টি প্রশ্ন থাকে, 2টির উত্তর দিতে হয়। আসলে 2টি দাগে থাকে, প্রতিটির বিকল্প থাকে। 2 × 2 = 4। 4-এর দাগে একইভাবে 2 × 2 = 4। 5-এর দাগে 2 × 1 = 2 এবং 6-এর দাগে 2 × 1 = 2। অর্থাৎ 2-এর দাগে একটি প্রশ্নের উত্তর দিতে হয়। 3 এবং 4-এর দাগে, অর্থাৎ ইউনিট 2 এবং ইউনিট 3 যাদের থেকে বেশি প্রশ্ন থাকে সেখান থেকে 2টি করে প্রশ্নের উত্তর দিতে হয় এবং 4 এবং 5 এই 2টি ইউনিট থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হয়। মোট তাহলে উত্তর দিতে হচ্ছে 1, 2, 3, 3, 2, 5, 6, 7, মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। অর্থাৎ এখান থেকে মোট 2 × 7 = 14 নম্বরের প্রশ্ন থাকছে। এরপরে আসি বিভাগ গ প্রসঙ্গে। গ বিভাগে দাগ নম্বর 7, 8, 9 এবং 10, 4টি দাগ। এই 7-এর দাগে ইউনিট 2 থেকে প্রশ্ন হয়, অর্থাৎ এখানে ইউনিট 1 থেকে কোনো প্রশ্ন হয় না। ইউনিট 2 থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রতিটি প্রশ্নের মান 4, 4 × 2 = 8। 8-এর দাগে ইউনিট 3 থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, 4 × 3 = 12। 9-এর দাগে ইউনিট 4 থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, 4 × 2 = 8 এবং 10-এর দাগে ইউনিট 5 থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, 4 × 2 = 8। সুতরাং এই দাগে শুধুমাত্র ইউনিট 1 থেকে কোনো প্রশ্ন থাকে না। বাকি 4টি ইউনিট
2, 3, 4 and 5 এই 4টি ইউনিটের প্রতিটি থেকে প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের মান 4। এখানে মোট প্রশ্ন হচ্ছে তাহলে 2, উত্তর দিতে হচ্ছে 2, 3, 5, 2, 7, 2, 9, অর্থাৎ 4 গুণ 9, 9 4 36, মোট 36 নম্বরের প্রশ্ন থাকছে গ বিভাগে। এরপরে প্রশ্নের শেষ বিভাগ তথা ঘ বিভাগ নিয়ে আলোচনা করি। ঘ বিভাগে প্রতিটি প্রশ্নের মান 5 এবং মোট এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, 4 5 20। দেখো এদিকটা 36, 14, 50, 20, 70 এবং এমসিকিউ 10, এই করে মোট 80 নম্বরের লিখিত প্রশ্ন। ঘ বিভাগে ইউনিট 1 থেকে থাকে একটি প্রশ্নের উত্তর দিতে হয় 5 নম্বর, ইউনিট 2 থেকে থাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হয় 10 এবং ইউনিট 3 থেকে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হয় 5। ইউনিট 1 থেকে যে 11 দাগে প্রশ্ন হয় 2টি প্রশ্ন থাকে, একটির উত্তর দিতে হয়। ইউনিট 2 থেকে 12 দাগে যে প্রশ্ন হয় 2টির উত্তর দিতে হয় থাকে 3টি এবং ইউনিট 3 থেকে 13 দাগে অর্থাৎ শেষ দাগে একটি প্রশ্ন উত্তর দিতে হয় থাকে 3টি, উত্তর দিতে হয় মাত্র 1টি। যাই হোক, এখান থেকে তাহলে মোট 20 নম্বরের প্রশ্ন। এইভাবে আমাদের মোট 80 নম্বরের লিখিত প্রশ্নের পরীক্ষা দিতে হয়। তাহলে আজকে আমরা শুরুতে ইউনিট 1 অর্থাৎ অ্যালজেব্রা নিয়ে আলোচনা শুরু করব। ইউনিট 1-এ 2টি চ্যাপ্টার আছে, ম্যাট্রিক্স বীজগণিত এবং নির্ণায়ক। প্রথমে আমরা ম্যাট্রিক্স বীজগণিত নিয়ে আলোচনা শুরু করব। এই পাঠ্যপুস্তকে প্রথমেই একটি বাস্তব সমস্যা তুলে ধরা হয়েছে। 2টি পরিবার বাজার থেকে সবজি ক্রয় করেছে। তোমার পরিবার, তোমার প্রতিবেশীর পরিবার। আলু, পেঁয়াজ, মটরশুঁটি, টমেটো। সেই সবজিগুলোর পরিমাণ এখানে সংখ্যাতে দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে আমি অর্থাৎ আমাদের পরিবারের আলু, পেঁয়াজ, মটরশুঁটি এবং টমেটোর পরিমাণের সংখ্যাগুলোকে আমি প্রথম লাইনে এবং প্রতিবেশীর পরিবারের আলু, পেঁয়াজ, মটরশুঁটি এবং টমেটোর সংখ্যাগুলোকে দ্বিতীয় লাইনে লিখেছি। দেখো এখানে লাইন দুটো কিভাবে করা হয়েছে। লাইন দুটো আসলে ভূমির সমান্তরাল অর্থাৎ অনুভূমিক। তাহলে এই অনুভূমিক লাইন এখানে দুটো আছে। গণিতের ভাষায় আমরা এই অনুভূমিক লাইনগুলোকে বলি রো বা বাংলাতে বলে সারি, এবং দাঁড়িয়ে থাকা লাইনগুলো অর্থাৎ উলম্ব যে লাইনগুলো তাদের আমরা বলি শ্রেণী, কলাম। যেমন আমরা বাড়ির কলাম বলি তো, সেগুলো দাঁড়িয়ে থাকে, তেমনি কলাম। তাহলে এখানে কলাম আছে 1, 2, 3, 4। মনে রাখার জন্য বলি, কলামগুলোর যে ভিত অর্থাৎ গোড়াতে কী কী আছে? প্রথম কলামের গোড়াতে আছে 2, দ্বিতীয় কলামের গোড়াতে আছে 0, তৃতীয় কলামের গোড়াতে আছে 1, চতুর্থ কলামের গোড়াতে আছে 1/2। তাহলে এখানে 4টি কলাম আছে বা শ্রেণী আছে এবং অনুভূমিক লাইন যেহেতু 2টি আছে অর্থাৎ রো আছে 2টি। আমরা এই সংখ্যাগুলোকে আয়তকারে সাজিয়ে এই যে সজ্জা পেলাম তাকে প্রথম বন্ধনীর মধ্যে লিখতে পারি, অথবা সংখ্যাগুলোকে এইভাবে লিখলাম 1, 1/2, 1, 1, 0, 2, 0, 1, 1/2। এইভাবে লেখার পর থার্ড ব্র্যাকেট দিতে পারি, অথবা এইভাবে লেখার পর আমরা দুদিক থেকে ডবল করে চিহ্ন দিতে পারি। একইভাবে ভিতরে লিখব 1, 1/2, 1, 1, 0, 2, 1, 1/2। আমরা সাধারণত এই চিহ্নটা ব্যবহার করে থাকি, অর্থাৎ তৃতীয় বন্ধনীর মধ্যে প্রকাশ করে থাকি। আমরা পরবর্তী অধ্যায়ে ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব, তখন এই থার্ড ব্র্যাকেট না দিয়ে আমরা শুধুমাত্র দুদিক থেকে দুটো রেখা টেনে দেব। তাহলে বুঝতেই পারছো এই রেখাটার গুরুত্ব কতটা। আমাদের এইভাবে করতে হবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। কাদেরকে? এই সংখ্যাগুলোকে। কিভাবে? আয়তকারে সাজিয়ে। সংখ্যার এই আয়তকার সজ্জাকেই আমরা বলবো ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স হলো কতকগুলি সংখ্যা
আয়তাকার সজ্জা। এই সজ্জাতে আমরা দেখতে পাচ্ছি অনুভূমিক লাইন থাকে যাকে আমরা রো বলছি এবং উলম্ব লাইন থাকে যাকে আমরা কলাম বলছি। এখানে যে উদাহরণটা দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স, সেখানে দেখো রো তাহলে আছে দুটি। আমরা প্রথমে রো কটি চিন্তা করব, তারপর দেখব কলাম কটি। এখানে রো আছে দুটি, কলাম আছে চারটি, তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আগে রো পরে কলাম, অর্থাৎ এখানে রো দুটি কলাম চারটি, বলবো 2/4 ম্যাট্রিক্স। লিখলাম 2 × 4, কিন্তু আমরা 2 × 4 ম্যাট্রিক্স বলি না, আমরা বলি 2/4 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা হলো 2/4 ম্যাট্রিক্স। একইভাবে এখানে একটি ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া ছিল যেখানে একটি মাত্র অনুভূমিক লাইন ছিল, অর্থাৎ রো একটা কিন্তু কলাম 1 2 3 4 চারটি। তাহলে রো একটি কলাম চারটি, তাই রো বা কলামের নিয়মে 1 × 4 লিখব, কিন্তু আমরা বলবো 1/4 ম্যাট্রিক্স। অর্থাৎ এখানের এ ম্যাট্রিক্সটি হলো 1/4 ম্যাট্রিক্স, আর এখানের বি ম্যাট্রিক্সটি হলো 2/4 ম্যাট্রিক্স। এখানে একটি সজ্জার সাহায্যে পরিবহন ব্যবস্থাকে প্রকাশ করা হয়েছে। আমরা সংখ্যা নিয়েই চর্চা করি। দেখো এই সংখ্যাগুলোকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে আয়তাকারে। তাহলে এই সজ্জাকে আমি এ ধরলাম, অর্থাৎ এটি হলো এ ম্যাট্রিক্স। তাহলে এখানে অনুভূমিক লাইন কটা আছে? 0 বরাবর একটি লাইন, 2 বরাবর একটি লাইন, 1 বরাবর একটি লাইন, 1 বরাবর একটি লাইন, অর্থাৎ 1 2 3 4 চারটি লাইন আছে, চারটি এখানে তাহলে রো আছে। আবার দেখো কলাম, দেখো যার ভিত 1, ভিত 2, ভিত 2, ভিত 0, অর্থাৎ আমি বলতে চাইছি এই 1 বরাবর একটি কলাম, 2 বরাবর একটি কলাম, এই 2 বরাবর একটি কলাম, 0 বরাবর একটি কলাম, অর্থাৎ কলাম আছে চারটি। আসলে এটি বর্গাকার ম্যাট্রিক্স। আমরা জানি কোনো আয়তক্ষেত্রের প্রতিটি বাহু বা সন্নিহিত বাহু যদি সমান হয়ে যায় তখন সেটি বর্গক্ষেত্র হয়ে যায়। তো যাই হোক, এটি তাহলে 4/4 ম্যাট্রিক্স। আবার বলছি, এটা 4 × 4 ম্যাট্রিক্স নয়, আমরা পড়ব 4/4 ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সে কীভাবে প্রকাশ করি? দেখো এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, এ একটি ম্যাট্রিক্স। তাহলে এই ফার্স্ট রো বরাবর যে সংখ্যাগুলো আমরা লিখছি, ফার্স্ট রোর ফার্স্ট যে মেম্বার বা এলিমেন্ট তাকে আমরা A11 বলে লিখে থাকি। A11 অর্থাৎ একটি উপাদান যেটি ফার্স্ট রো ফার্স্ট কলামের। এই প্রথম 1 বলতে ফার্স্ট রোর, দেখো এখানে 1, এখানে 1, অর্থাৎ ফার্স্ট রোর প্রতিটি উপাদানের প্রথমে লেখা আছে 1। তেমনি সেকেন্ড রোর প্রতিটি উপাদানের প্রথমে লেখা আছে 2, থার্ড রোর ক্ষেত্রে 3। একইভাবে এমতম রোর প্রতিটির প্রথমে লেখা থাকবে m। তাহলে ফার্স্ট রোর জন্য ফার্স্টে 1, সেকেন্ড রোর জন্য ফার্স্টে 2, একইভাবে এমতম রোয়ের জন্য ফার্স্টে থাকে m। প্রথমে রোটা লেখা হয়, তারপরে কলাম। ফার্স্ট কলামের জন্য দেখো শেষে প্রত্যেকের 1 লেখা আছে, সেকেন্ড কলামের জন্য 2 লেখা আছে, থার্ড কলামের জন্য 3 লেখা আছে। এইভাবে nতম কলামের জন্য শেষে n লেখা থাকে। আমরা সহজভাবে এভাবে মনে রাখবো, A11, পাশে 12, পাশে 13, পাশে 14, এইভাবে 11 12 13 এইভাবে অনুভূমিক এ। তেমনি পরের এখানে অর্থাৎ এখানে 1 10 দিয়ে শুরু হয়েছে, তাহলে কি 14 15 16 17 18 19 20? না, আসলে নিয়মটা এরকম, A1 তাহলে 4 এক সময় 9 হবে, এক সময় আমি বলতে চাইছি A10 হবে। অর্থাৎ ফার্স্ট রো বরাবর 10 নম্বর কলামে যে উপাদানটি থাকবে তাকে আমি A110 দিয়ে উল্লেখ করব। একইভাবে তারপরেরটা A111 দিয়ে উল্লেখ করব। তো যাই হোক, আমরা মনে রাখবো A11 12 13 এইভাবে। তেমনি
দ্বিতীয় কলামের দ্বিতীয় রো বরাবর 21, তারপরে 22, তারপরে 23, এইভাবে। অর্থাৎ সেকেন্ড রোর ফার্স্ট যে উপাদানটা, অর্থাৎ সেকেন্ড রো ফার্স্ট কলামের A21, এটা 21 নয়, 21। একইভাবে সেকেন্ড রো চলছে সব 2 2 2। প্রথমে সেকেন্ড কলামের উপাদানটি হবে A22, সেকেন্ড রোর থার্ড কলামের উপাদানটি হবে A23, একইভাবে A24, A25, এইভাবে। এবার থার্ড রোতে যাই, তাহলে A31, একইভাবে 32, 34, 35, এইভাবে আমরা চিহ্নিত করি। তাহলে কোনো একটি উপাদানের প্রতীক চিহ্ন, কোনো একটি উপাদানের প্রতীক চিহ্ন AIJ এর অর্থ বোঝায় সেটি আইতম রোর যে তম কলামের উপাদান। যেমন ধরো A31, এর মানে 3 নম্বর রোর 1 নম্বর কলামের উপাদান। প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রোর প্রথম উপাদানটাকে আমরা বলবো A31। একইভাবে A33, 3 নম্বর রো 3 নম্বর কলামের উপাদানকে বলবো A33। তাহলে আমরা ম্যাট্রিক্সকে ইংরেজির বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি। ইতিমধ্যে দেখেছি A ম্যাট্রিক্স, কোথাও B ম্যাট্রিক্স ধরা হয়েছে, সবসময় বড় অক্ষর দিয়ে আমরা লিখে থাকি। ABC এভাবে বড় অক্ষর, এবং সেগুলো আমরা তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী বা দ্বিরেখা দিয়ে বেষ্টন করে থাকি। বেশিরভাগ আমরা তৃতীয় বন্ধনী দিয়ে করি, এটাই করব। এবার আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে জানব। প্রথমে বলা হয়েছে সারি ম্যাট্রিক্স। এক্ষেত্রে নামকরণগুলো আছে অর্থে, সবসময়ের জন্য মনে রাখবে নামকরণগুলো আছে অর্থে, অর্থাৎ একটি মাত্র সারি, অর্থাৎ অনুভূমিক লাইন একটাই মাত্র হবে, উলম্ব একাধিক হতে পারে, 1 2 3 4 অসংখ্য হতে পারে। দেখো এখানে, অর্থাৎ প্রথম উপাদান A11, দ্বিতীয় উপাদান A12, তৃতীয় উপাদান A13, এইভাবে A1 n হতে পারে, A1 100 হতে পারে। যাই হোক, একটা নির্দিষ্ট সংখ্যক পর্যন্ত উপাদান থাকে, একটাই মাত্র সারি। এই জন্য এই ম্যাট্রিক্সকে আমরা বলি সারি ম্যাট্রিক্স। তেমনি একটাই মাত্র স্তম্ভ হলে, অর্থাৎ A11, 21, 31, 41, এইভাবে M1, একটাই মাত্র স্তম্ভ হলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলি স্তম্ভ ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স একটাই মাত্র পদ, অর্থাৎ একটাই সারি, একটাই স্তম্ভ, অর্থাৎ একটাই মাত্র উপাদান, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলি একক ম্যাট্রিক্স, একক পদ বিশিষ্ট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। নাল বা শূন্য ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ সেটা 2/2 ম্যাট্রিক্স হতে পারে, সেটা 2/3 ম্যাট্রিক্স হতে পারে, সেটা m/n ম্যাট্রিক্স, প্রতিটি পদই শূন্য, তখন তাকে আমরা বলি শূন্য ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি সমান না হয়, অর্থাৎ m আর n এ দুটি নট ইকুয়াল হলে, তখন তাকে আমরা বলি আয়তাকার ম্যাট্রিক্স। আসলে আমরা জানি আয়তক্ষেত্র কাকে বলে, একটি চতুর্ভুজ যার প্রতিটি কোণ সমকোণ, কিন্তু এই সন্নিহিত বাহু দুটো সমান নয়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান নয়, তাকেই তো আয়তক্ষেত্র বলে। অর্থাৎ এক্ষেত্রে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়, আর যদি সমান হয়ে যায় এই সন্নিহিত বাহু দুটো, সেক্ষেত্রে বর্গক্ষেত্র বলি। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যার সারি এবং স্তম্ভের সংখ্যা সমান। এখানে এ ম্যাট্রিক্স, দুটি সারি, দুটি স্তম্ভ, অর্থাৎ এটি 2/2 ম্যাট্রিক্স, এটি 2/2 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। এখানে বি ম্যাট্রিক্স, 3টি সারি, 3টি স্তম্ভ, এটা 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ 1/1, 2/2, 3/3, 4/4, এইভাবে আমরা বর্গ ম্যাট্রিক্স করে থাকি। এখানে এ একটি ম্যাট্রিক্স যার উপাদান রো বরাবর দেখতে পাচ্ছি 3টি রো আছে, 3টি কলাম আছে, অর্থাৎ মোট উপাদান তাহলে কটি? 3 × 3 মোট 9টি উপাদান, এবং এটি একটি বর্গ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের এই প্রারম্ভিক কর্ণ, অর্থাৎ এই 1 1 থেকে শুরু করে এই বরাবর, এই কর্ণকে বলা হয় প্রারম্ভিক কর্ণ।
তাহলে এখানে প্রারম্ভিক কর্ণ বরাবর উপাদান কি আছে? A11, A22, A33, অর্থাৎ I সমান জে, এই উপাদানগুলো নিয়ে এইগুলোকে আমরা বলি এইগুলোকে আমরা বলি ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদ। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের ওই কর্ণ বরাবর পদগুলি ছাড়া বাকি পদগুলি শূন্য, তাকেই বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণ বরাবর শূন্য বাদে অন্য সংখ্যার অস্তিত্ব আছে যে ম্যাট্রিক্সের, তাহলে অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের এটি 2/2 ম্যাট্রিক্স এবং এখানে এই প্রারম্ভিক কর্ণ বরাবর শূন্য নাই, অন্যগুলো শূন্য আছে। যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি ছাড়া বাকি পদগুলি শূন্য, তাহলে দেখো এই কর্ণ বরাবর বাদে বাকিগুলো শূন্য, তাই এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। তেমনি পাশের আরেকটি উদাহরণ দেখো, এটি 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। এখানে প্রারম্ভিক কর্ণ বরাবর 1, 3, -2, বাকিগুলো শূন্য, তাই এটিও একটি কর্ণ ম্যাট্রিক্স। এরপরে স্কেলার ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্স প্রথমেই বলা আছে, অর্থাৎ কর্ণ বরাবর পদ শূন্য হবে না, বাকিগুলো শূন্য হবে। যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলির মান অভিন্ন, অর্থাৎ ভিন্ন নয়, মানে একই। এখানে 1, 3, -2 একই নয়, এখানে 1, -3 একই নয়, কিন্তু এখানে দেখো 3, 3, 5, 5, 5, অর্থাৎ কর্ণ বরাবর একই, প্রতিটি 3, প্রতিটি 5, তেমনি প্রতিটি 1, প্রতিটি 2 হতেই পারে। তাহলে এই কর্ণ বরাবর পদগুলি যদি একই হয়ে যায়, অভিন্ন হয়ে যায়, তখন সেই স্কেলার ম্যাট্রিক্সকে আমরা বলছি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদান একই, সেটা 1, 2, 3, 4 হতে পারে। যদি 1 হয়ে যায়, কর্ণ বরাবর প্রতিটা পদ 1, প্রথমত বলি কর্ণ বরাবর প্রতিটা পদ একই আছে, সুতরাং এটি একটি স্কেলার ম্যাট্রিক্স। যেহেতু কর্ণ বরাবর প্রতিটি পদ 1, তাই এই স্কেলার ম্যাট্রিক্সকে আমরা বলবো একক ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্স আর একক পদ বিশিষ্ট ম্যাট্রিক্স এক কথা নয়। একক পদ বিশিষ্ট ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের একটি মাত্র পদ, অর্থাৎ একটি সারি একটি স্তম্ভ, তাকে বলা হয় একক পদ বিশিষ্ট ম্যাট্রিক্স, একটি মাত্র পদ। আর একক ম্যাট্রিক্স কি? যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি প্রত্যেকে 1, তাকেই আমরা বলছি একক ম্যাট্রিক্স। এরপরে আরও দেখো ঊর্ধ্ব ত্রিভুজ বর্গ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ আমি প্রথমেই বলেছিলাম ম্যাট্রিক্সের প্রতিটির নামকরণ আছে অর্থে, অর্থাৎ ঊর্ধ্ব বরাবর সংখ্যাগুলোর অস্তিত্ব আছে আর নিম্ন বরাবর 0। যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলির মান শূন্য নয়, এই কর্ণ বরাবর পদগুলির মান শূন্য নয়, কিন্তু প্রারম্ভিক কর্ণটি বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করে তার নিম্নাংশের পদগুলি শূন্য, তাহলে ঊর্ধ্বাংশের পদগুলির অস্তিত্ব আছে, মানে শূন্য বাদে অন্য কোনো সংখ্যা আছে। এই ধরনের প্রথমত বর্গ ম্যাট্রিক্স, তারপর বলবো এটি কর্ণ ম্যাট্রিক্স। এই ধরনের যে কর্ণ ম্যাট্রিক্সকেই আমরা বলছি ঊর্ধ্ব ত্রিভুজ বর্গ ম্যাট্রিক্স। এখানে রো আছে 1, 2, 3 অনুভূমিক এবং উলম্ব 1, 2, 3, অর্থাৎ কলাম আছে 3টি, তাহলে 3টি রো 3টি কলাম, এটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এই 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি শূন্য নাই, সুতরাং এটি কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সের ঊর্ধ্ব দিকে শূন্য নাই, নিম্নের সব উপাদানগুলি শূন্য, এটি হলো ঊর্ধ্ব ত্রিভুজ বর্গ ম্যাট্রিক্স। ঊর্ধ্ব হয়েছে এবার অধ ত্রিভুজ ম্যাট্রিক্স, অর্থাৎ এক্ষেত্রে এই কর্ণ বরাবর পদগুলির অধ দিকে অর্থাৎ নিচের দিকে দেখো এইগুলো শূন্য নয়, অর্থাৎ উপরের দিকে শূন্য, ঊর্ধ্বাংশের পদগুলি শূন্য, তখন তাকে আমরা বলছি অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ঊর্ধ্বাংশের পদগুলি শূন্য বলতে ঊর্ধ্ব ত্রিভুজ এরকম নয়, আছে অর্থে, অর্থাৎ নিচের দিকে অন্য সংখ্যা আছে, অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে আমরা জানলাম ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এবং অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্স কি? যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য হয়ে যায়, অর্থাৎ এই কর্ণ বরাবর পদগুলি শূন্য, তখন তাকে আমরা বলছি ত্রিভুজ ম্যাট্রিক্স।
প্রারম্ভিক কর্ণ বরাবর পদ শূন্য, ঊর্ধ্বের উপাদানগুলি শূন্য হতে পারে, নিম্নের উপাদানগুলি শূন্য হতে পারে, সে যাই হোক কর্ণ বরাবর পদগুলি শূন্য, তখন আমরা তাকে বলছি ত্রিভুজ ম্যাট্রিক্স। আমরা প্রাথমিকভাবে ম্যাট্রিক্স সম্পর্কে এগুলো জানলাম। এবার এক্সারসাইজের কিছু অঙ্ক করা যাক। প্রথমে দেখো, প্রদত্ত ম্যাট্রিক্সটির নাম লেখো। এ একটি ম্যাট্রিক্স, একটিই মাত্র অনুভূমিক লাইন আছে, অর্থাৎ একটিই মাত্র রো আছে। তাহলে রো একটি, এখানে কলাম কটি? 1 2 3 4। তাহলে আমরা কি বলবো? প্রথমে রো তারপর কলাম, অর্থাৎ একটি রো 4টি কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স আমরা বলবো 1/4 সারি ম্যাট্রিক্স। 1/4 সারি বলার প্রয়োজনে 1/4 ম্যাট্রিক্স, এটি হবে 1/4 ম্যাট্রিক্স। দুইয়েরটা দেখো, একটি মাত্র কলাম, এখানে রো কটা? 1 2 3 4টা। আগে বলবো রো কটা? রো আছে 4টি, কলাম আছে একটি। তাহলে প্রথমে রো তারপরে কলাম, অর্থাৎ 4/1 ক্রমের এটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের নাম লিখতে বলেছে, তাই এটি হবে, এক্ষেত্রে এটি হবে সারি ম্যাট্রিক্স এবং এখানে এটি হবে স্তম্ভ ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমেই জেনেছিলাম সারি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি, এইখানে এ ম্যাট্রিক্সের একটাই মাত্র সারি, তাই এটি সারি ম্যাট্রিক্স, এবং বি ম্যাট্রিক্সের একটাই মাত্র স্তম্ভ, তাই এটি স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স। এবার তিনেরটা দেখো, এখানে রো আছে 3টি, কলাম আছে 3টি, তাহলে রো এবং কলাম সংখ্যা সমান। তাহলে প্রাথমিকভাবে বলবো এটি বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর উপাদানগুলো সবই একই, অর্থাৎ এটি তাহলে হলো স্কেলার ম্যাট্রিক্স। আমরা শুরুতেই পড়েছিলাম যে একটা বর্গ ম্যাট্রিক্স আর এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি ছাড়া বাকিগুলো শূন্য হয়ে গেলে তখন আমরা তাকে বলছি কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, সেই হিসাবে এটি কর্ণ ম্যাট্রিক্স তো বটে। কর্ণ ম্যাট্রিক্সের এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো যদি অভিন্ন হয়ে যায় তখন তাকে আমরা বলেছিলাম স্কেলার ম্যাট্রিক্স। তাহলে প্রথমত এটি বর্গ ম্যাট্রিক্স, দ্বিতীয়ত এটি স্কেলার ম্যাট্রিক্স, তৃতীয়ত এটি বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, তৃতীয়ত এটি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এখানে কর্ণ ম্যাট্রিক্স অপশান আছে এবং স্কেলার ম্যাট্রিক্স আছে। আমরা স্কেলার ম্যাট্রিক্সটা ভাগ করব, কারণ কর্ণ ম্যাট্রিক্স স্কেলার হতে পারে, আবার স্কেলারের বিশেষ বৈশিষ্ট্যে একক ম্যাট্রিক্স হতে পারে। যত স্কেলার ম্যাট্রিক্স আছে আসলে তারা কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সব কর্ণ ম্যাট্রিক্স তো স্কেলার ম্যাট্রিক্স নয়। সুতরাং এক্ষেত্রে আমরা এই বির অপশানটাকে ঠিক বলে মান্যতা দেব। এরপরে চারেরটা দেখো, প্রথমত এটি বলি 3টি রো 3টি কলাম 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। তো এখানে কি বলা আছে? এটি ত্রিভুজ ম্যাট্রিক্স না অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স? কোনোটিই নয়। দেখো, এই যে ম্যাট্রিক্সের এর অধদিকের উপাদানগুলো শূন্য, অর্থাৎ ঊর্ধ্ব দিকের উপাদানগুলোর অস্তিত্ব আছে। আমি আছে অর্থে ম্যাট্রিক্সের নামকরণগুলো করেছিলাম, তাহলে এটি হবে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। আমরা এখানে পড়েছিলাম যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলির মান শূন্য নয়, কিন্তু প্রারম্ভিক কর্ণটি বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজ আকৃতি অংশে বিভক্ত করে তার নিম্নাংশের পদসমূহের মান শূন্য। তাহলে এখানে আমরা দেখলাম নিম্নাংশের এই পদগুলির মান শূন্য, তাহলে এটি হলো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপরে 5এরটা দেখো, এই কর্ণ বরাবর পদগুলির অস্তিত্ব আছে, তাহলে কর্ণ বরাবর পদগুলির অস্তিত্ব আছে, বাকিগুলো শূন্য। সুতরাং এটি হবে এখানকার মধ্যে হবে একক ম্যাট্রিক্স। প্রাথমিকভাবে তোমার মনে হতে পারে 1 1, কিন্তু এখানে -1 আছে, সুতরাং এটি একক ম্যাট্রিক্স নয়, এটিকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। স্কেলারও বলতে পারবো না, কারণ 1 আর -1 তো এক নয়। স্কেলার হতে গেলে প্রথমত স্কেলার হতে হবে, তারপরে স্কেলারের প্রতিটা উপাদান যদি 1 হয়ে যায় তখন তাকে আমরা বলি একক, কিন্তু এখানে 1 -1 আছে, সুতরাং এটি স্কেলার বা একক হতেই পারে না, এটি কর্ণ ম্যাট্রিক্স। আমরা পড়েছিলাম যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলি ছাড়া বাকি পদগুলি শূন্য। এখানে কর্ণ বরাবর পদগুলি ছাড়া, দেখো এই কর্ণ বরাবর পদগুলি ছাড়া বাকিগুলো শূন্য, সুতরাং এটি কর্ণ ম্যাট্রিক্স। 6এরটা, তাহলে এই ম্যাট্রিক্সের
ঊর্ধ্ব দিকের উপাদানগুলি শূন্য, নিম্ন দিকের উপাদানগুলি অস্তিত্ব আছে, সুতরাং এটি হবে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। আশা করি তোমরা আজকে ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা পেলে এবং একের দাগের এই 6টি সমস্যার সমাধান বুঝতে পারলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো, সুস্থ থেকো।